Good evening, friends. I hope you are well by the grace of the Almighty. আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়। এই ভিডিওটা this video will be helpful to those students who are having or doing masters in English in Netaji Subhash Open University and someone else persons are there the poem which remains in their syllabus. যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা মাস্টার করছেন ইংলিশে পিজিইজি তাদের জন্য এটা খুবই দরকার, কারণ পেপার ওয়ানে এটা রয়েছে পোয়েট্রিটা, পেপার টু আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, তারপরে রয়েছে আপনার পেপার থ্রিতে আছে, পেপার থ্রিতে হচ্ছে ব্রিটিশ ড্রামা আর পেপার ফোর হচ্ছে ব্রিটিশ নভেল। তো আজকে এই পোয়েমটা যে কবিতাটা আছে পেপার ওয়ানে সেই কবিতাটা নিয়ে আলোচনা করা যাক। এটা হচ্ছে বিফোর গোয়িং টু এন্টার ইনটু দ্য মেন টপিকস a range of issues are there that are mandatory to tell. It will be more and more helpful to you to understand the main topic. This poem has been written by a famous, one of the best poets, Victorian poets. এটা লিখেছেন একজন ভিক্টোরিয়ান কবি, যে কবিটার নাম হচ্ছে কি জেরার্ড ম্যানলি হপকিন্স, জি.এম. হপকিন্স। এই হপকিন্সের লেখা কবিতাটা দ্য পোয়েম স্টার্ট উইথ দ্য ফিজিক্যাল লেভেল। এই কবিতাটা শুরু হচ্ছে ফিজিক্যাল লেভেল দিয়ে, বাট দ্য পোয়েম মুভস টু দ্য মেটাফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল দিয়ে শুরু হয়ে মেটাফিজিক্যালের দিকে চলে যাচ্ছে। তো let us have some issues about the poet and his writing technique, poetic techniques. Hopkins is one of the best poets in the Victorian period. ভিক্টোরিয়ান পিরিয়ডে যে সকল কবিগুলো ছিলেন তার মধ্যে হচ্ছে হপকিন্স, যে সকল বিখ্যাত কবিগুলো ছিলেন তার মধ্যে একজন অন্যতম। যেমন আমরা ক্লাসিক্যাল পোয়েট্রিতে কাকে দেখতে পাই? চসারকে। চসার ইজ কল্ড দ্য ফাদার অফ ক্লাসিক্যাল পোয়েট্রি। মডার্ন পোয়েট্রিতে আমরা ইলিয়টকে দেখতে পাই ফাদার, জনক হিসাবে। রোমান্টিক পোয়েট্রিতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পাই, এবং ভিক্টোরিয়ান পোয়েট্রিতে আমরা টেনিসনকে পাই। Victorian poetry, Victorian period, it was started with the year 1837 and ended 1901. Hopkins was born in England. Hopkins এর জন্ম হয়েছিল ইংল্যান্ডে। Hopkins was born in England. The month was July and the year was 1844. 1844 খ্রিস্টাব্দে 28শে জুলাই এই হপকিন্স একজন মহান কবির জন্ম হয়। হি ওয়াজ বর্ন ইন সাচ এ ফ্যামিলি, তিনি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দ্য ফ্যামিলি ওয়াজ ফুল অফ আর্টিস্টিক অ্যান্ড লিটারারি কালচার্স। দ্য ফ্যামিলি ওয়াজ ফুল অফ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক অ্যাকমপ্লিশমেন্ট। সাহিত্য কলার দিক থেকে এই পরিবারটা ভরপূর্ণ উঠেছিল বা ভরপূর্ণ ছিল। ফাদার ওয়াজ এ ম্যারিন ইন্স্যুরেন্স এজেন্ট। স্টিল হি হ্যাড রিটেন ডাউন সাম পোয়েমস ইন এ বুক, দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড বাই হিজ ফাদার। দ্য নেম অফ দ্য বুক ওয়াজ দ্য ফিলোজফার স্টোন। ফিলোজফার স্টোনে সব কবিতাগুলিকে তার বাবা তিনি রেখেছিলেন এবং সেইটা প্রকাশ করেছিলেন সেই বইটা। হপকিন্স পোয়েটিক টেকনিক্স।
হপকিন্সের পোয়েটিক টেকনিকটা কি ছিল? হপকিন্সের কবিতার মধ্য দিয়ে টু মেজর থিংস আর দেয়ার ইন হপকিন্স পোয়েট্রি। হপকিন্সের কবিতাতে আমরা দুটা প্রধান জিনিস দেখতে পাই। একটা ওয়ান থিং ইজ নেচার অ্যান্ড অ্যানাদার থিং ইজ রিলিজিয়ন। তিনি কি করেছেন? প্রকৃতিকে তুলে ধরেছেন এবং ধর্মটাকে তিনি তুলে ধরেছেন। I think he was a devout Christian. And he had a deep-seated hunger. He wanted to know about God, about Jesus Christ. Just like we see in Vivekananda. Vivekananda had hunger and he wanted to know about God. The same thing happens in Hopkins. হপকিন্সের মধ্যে একটা ক্ষুধা ছিল। এই ক্ষুধাটা কোনো খাবারের ক্ষুধা নয়। এই তৃষ্ণাটা ছিল কিসের তৃষ্ণা? ঈশ্বরকে জানার তৃষ্ণা, পরম পুরুষকে জানার তৃষ্ণা। তিনি হি ওয়ান্টস টু টিচ আস এ লেসন। তিনি আমাদেরকে একটা এই সনেটের মধ্য দিয়ে, এটা এক ধরনের সনেট কবিতা, এই সনেট কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এ ম্যান শুড হ্যাভ টু সারেন্ডার টু গড। মানুষকে কার কাছে সারেন্ডার করতে হবে? না, ভগবানের কাছে। There are some ill thing happens in his mind and he can remove the ill things from his mind by meditation, by devotion, by sacrifice, and that type of these are for the sake of God. A meditation, sacrifice, devotion কিসের জন্য? পরম পুরুষের জন্য। He is the Almighty, He is our God. এই গডকে তিনি বলেছেন যে নেচার এবং গড কিন্তু আলাদা আলাদা জিনিস নয়। নেচার অ্যান্ড গড দ্য সেম থিং। তো লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য থিংস। এখানে কতগুলো জিনিসের উপর তিনি তুলে ধরেছেন। দ্য পাওয়ার অ্যান্ড পারফেকশন অফ নেচার। প্রকৃতির কি পাওয়ার আছে, পাওয়ার পারফেকশনস অফ নেচার। আরেকটা তুলে ধরেছেন দ্য পাওয়ার অ্যান্ড প্রেজ অফ জিসাস ক্রাইস্ট। তিনি খ্রিস্টের প্রশংসা করেছেন, তার ক্ষমতাকে তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। এই কবিতায় দুটো প্রধান জিনিস আছে, একটা হচ্ছে কি নেচার আর এটা হচ্ছে রিলিজিয়ান। কবি এখানে একটা বাজ পাখিকে তিনি তুলে ধরেছেন। একটা বাজ পাখিকে তার সনেটে, তার আগে আমি বলি কিছু জিনিস, যেমন এই কবিতাটার মধ্যে কি কি জিনিস, হোয়াট টাইপ অফ থিংস আর সিন ইন দিস পোয়েম। এই কবিতার মধ্যে কবি পোয়েটিক ডিভাইস ব্যবহার করেছেন এবং সেই পোয়েটিক ডিভাইসটা কি? অ্যালিটারেশন। অ্যালিটারেশনস বেসড অন সাউন্ড। অ্যালিটারেশন হচ্ছে একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা ফিগার অফ স্পিচ, অনুপ্রাস। এই অনুপ্রাস যেমন গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গরজে গগনে গগনে, গ বর্ণ যেটা বারবার আসছে, এটাই হচ্ছে দ্যাট ইজ কল্ড অ্যালিটারেশন। তা দেয়ার আর actually in most of Hopkins' poems we see some figure of speech or poetic devices, personification, imagery এবং alliteration. পাইড বিউটি আছে তার হপকিন্সের কবিতা, ফেলিক্স র্যান্ডাল আছে। এই ধরনের কবিতাগুলো যখন শুরু হচ্ছে তখন কি হচ্ছে? একটা ফিগার অফ স্পিচ দিয়ে, অলঙ্কার দিয়ে শুরু করেছেন তিনি। হপকিন্সের কবিতায় আমরা এখানে এলিটারেশন খুঁজে পাই। তাই হপকিন্স জন্মগ্রহণ করেছিল 28 জুলাই 1844 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ 1844 এবং তিনি মারা গিয়েছিলেন 1889-এ। 1889 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল হপকিন্স। তো এখানে এই কবিতার মধ্যে তিনি কতগুলো জিনিস তুলে ধরেছেন। যেমন কবিতাটা যখন শুরু হচ্ছে তখন একটা ফিজিক্যাল লেভেল দিয়ে শুরু হচ্ছে। প্রথম আমরা জানি হোয়াট ইজ এ সনেট। এ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস। 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট।
উইথ এ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ রাইমস, সেখানে একটা রাইমস থাকছে। এই সনেটের দু প্রকার হয়, এলিজাবেথিয়ান সনেট হয় বা শেক্সপিয়ার সনেট, আর পেট্রার্চান বা ইটালিয়ান সনেট। সনেট ওয়াজ ফার্স্ট অরিজিনেটেড ইন দি হ্যান্ডস অফ দান্তে অ্যান্ড দান্তে পেট্রার্চ। এই ইটালি শহরে সনেটের প্রথম জন্ম হয়েছিল। এই সনেটকে দু ভাগে ভাগ করা যায়, এলিজাবেথিয়ান বা ইটালিয়ান বা পেট্রার্চ। তো ইটালিয়ান সনেটের দুটো থাকে, একটা হচ্ছে অক্টেভ আর সেস্টেট। অক্টেভে থাকছে 8 লাইন আর সেস্টেটে থাকছে 6 লাইন। 8 আর 6 14। অক্টেভ পার্টে কি হয়, কিছু প্রবলেম থাকে, কিছু কোয়েশ্চেন থাকে রিডারের মনে, হ্যাঁ, এবং সেই প্রশ্নগুলা ধাঁধাটা সেস্টেট পার্টে যায়, সেটা পরিপূর্ণ হয়ে ওঠে, পরিষ্কার হয়ে যায়। তো দিস ইজ এ পোয়েম, দিস ইজ এ সনেট। দিস সনেট কন্টেন্স অনলি 14 লাইন্স ইন অল। এখানে একটা রাইম স্কিম আছে, অক্টেভ পার্টের রাইম স্কিম এ করা আছে, এবং বিসিটা হোক একটা স্পেশাল রাইম রয়েছে এই কবিতার মধ্য দিয়ে। এখানে দেখা যাচ্ছে যে এখানে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম, কবিতার প্রথম যে স্ট্যাঞ্জাটা আছে, অক্টেভ পার্ট, দ্যাট ইজ কল্ড দি অক্টেভ পার্ট। এই অক্টেভ পার্টে দেখা যাচ্ছে যে একটা বাজ পাখির বর্ণনা এবং তার ক্ষমতার কথা বলা হয়েছে, এবং সেস্টেড পার্টটাতে কি করা হয়েছে, যীশু খ্রিস্ট সম্বন্ধে বলা হয়েছে। এই কবিতাটা কিন্তু একটু সেমি রোমান্টিকিজম আছে। এখানে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে কি কি জিনিসগুলো থাকে, এলিমেন্টস অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি, যেমন একটা হচ্ছে ন্যাচারাল বর্ণনা থাকবে, রোমান্স থাকে এবং রিলিজিয়ান থাকে। এরা হচ্ছে ভিক্টোরিয়ান মানে পোয়েমসের মানে বৈশিষ্ট্য। দিজ আর দি ফিচার্স অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি। এটা সেমি রোমান্টিকিজম আছে এটা। এবং এখানে এই সনেটের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে স্প্রাং রিদম। The sprung rhythm has been used in this sonnet. সনেট, তাহলে এই হলো সনেটের ব্যাপার। দিস ইজ অ্যান ইটালিয়ান সনেট, এটা হচ্ছে ইটালিয়ান সনেট। এরপর দেখা যাক যে সেখানে একটু মেজর থিংস আর দেয়ার, যেটা হচ্ছে নেচার এবং রিলিজিয়ন, প্রকৃতিকেও তুলে ধরা হয়েছে এবং ধর্মটাকেও এখানে বলানো হয়েছে। তাহলে some special things on which the poem has been discussed by the poet, যে স্পেশাল থিংগুলো আছে তার উপরে যেটা নির্ভর করে কবি মানে তার কবিতাটাকে তুলে ধরেছেন, সেটা হচ্ছে দ্য পাওয়ার অ্যান্ড পারফেকশন অফ নেচার, দ্য পাওয়ার অ্যান্ড প্রেজ অফ জেসাস ক্রাইস্ট। এখানে দুটো জিনিসের উপর ব্যাস করে তিনি এই কবিতাটি লিখেছেন, এই সনেটটি তিনি লিখেছেন। তো এখানে দেখা যাচ্ছে বার্ড অ্যান এক্সাম্পল অফ দি ইনস্কেপ অফ দ্য নেচার। এখানে একটা পাখিকে রাখা হয়েছে, সেই পাখিটি হচ্ছে একটা বাজ পাখি। প্রথমে তার ফিজিক্যাল বিউটির বর্ণনা করা হয়েছে, যে শারীরিক বিউটি এবং তার ক্ষমতা বর্ণনা করা হয়েছে। এই হপকিন্সের রাইটিং ফিচার্সের মধ্যে আমরা কি পাই, যে অ্যালিটারেশনের ব্যবহার পাই ওই কবিতার মধ্য দিয়ে। কম্পাউন্ড ওয়ার্ডস থাকে, কিছু কম্পাউন্ড ওয়ার্ডস থাকে। রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজকে দু ভাগ করা যায়, একটা গ্রামার এবং একটা রেটোরিক। আই এম স্পিকিং অ্যাবাউট দ্য রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমি রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলছি। অ্যালিটারেশন দিয়ে তিনি শুরু করেছেন প্রথম কবিতাটা। তো এই কবিতা অক্টেভ পার্টটা কি করছে, টু শো বার্ডস পাওয়ার অ্যান্ড ইটস ফিজিক্যাল বিউটি। অক্টেভ পার্টে দেখাচ্ছে কবি মানে যে একটা পাখি তার শারীরিক যে সৌন্দর্য এবং তার কি ক্ষমতা আছে, সে কত দূরে আকাশে সে উড়ে দিতে পারছে সেটা। এবং শেষের পার্টটা কিন্তু অন্যরকম, সেখানে তিনি যীশু খ্রিস্টের প্রশংসা করেছেন ইন দ্য শেষের পার্ট। তাই অক্টেভ পার্টে দেখা যাচ্ছে পাখির সৌন্দর্যটা এবং ইটস র্যাপটারাস ফ্লাইট, যে অনেক দূরে উড়ছে, সেই জিনিসগুলো তিনি তুলে ধরেছেন। আরেকটা জিনিস, ওয়ান অ্যানাদার থিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি টু টেল ইউ, আরেকটা জিনিস আছে, এই কবিতার মধ্যে একটা সাবটাইটেল দেওয়া হয়েছে। সাবটাইটেল তখনই ব্যবহার করা হয় যখন আরো কিছু বেশি কিছু টু অ্যাড সামথিং মোর, বেশি কিছু বলা হয়। টু ক্রিস্ট আওয়ার লর্ড,
অর্থাৎ ভগবানকে উদ্দেশ্য করে, জেসাস ক্রাইস্টকে উদ্দেশ্য করে, হ্যাঁ, তার ডিভোশনের ক্ষেত্রে এই সাব টাইটেলটাকে তাকে বেশি করে দেখানোর জন্য এই সাব টাইটেলটাকে ব্যবহার করা হয়েছে কবিতায়। এরপরে লেট আস সি হোয়াট হ্যাপেন্স। এরপরে শুরু করা যাক যে কি আছে এখানে লেখা। প্রথমে আছে আই কট দিস মর্নিংস মিনিয়ন। The first line in this poem, I caught this morning's minion. I caught, আমরা সাধারণ অর্থে জানি ক্যাচ মানে ধরা, দ্যাট মিনস হোল্ড, কিন্তু কবি এখানে কটটা, বাট দ্য পোয়েট হ্যাজ ইউজড কট হিয়ার ইন অ্যানাদার সেন্স। এখানে কট মানে ধরা নয়। নর্দার্ন আমেরিকানরা কি করেন, ওই কটটাকে স হিসেবে ব্যবহার করেন, টু অ্যাটেন্ড টু সামথিং, কোনো মনোযোগপূর্বকভাবে দেখা। কবি হপকিন্স যখন সেন্ট বেনোতে ছিলেন, সেই সময় হি ওয়াজ এনগেজ ইন সেন্ট বেনোসটা হচ্ছে স্পিরিচুয়াল সেন্টার, একটা জেসাস যিশুদের একটা আধ্যাত্মিক জায়গা সেখানে। তখন ছিলেন, তখন এই কবিতাটি তিনি লিখেছিলেন। এই কবিতাটি 1877 সালে রচিত হয়েছিল, অর্থাৎ in 1877, 1877। তখন তিনি দেখলেন একদম সকাল বেলাতে একটা বাজ পাখি, আই বলতে এখানে কে, আই হিয়ার মিনস দ্য স্পিকার, এখানে আই বলতে স্পিকারকে বোঝানো হয়েছে। হু ইজ দ্য স্পিকার হিয়ার? হপকিন্স হিমসেলফ ইজ দ্য স্পিকার হিয়ার। হপকিন্স নিজেই এখানে মানে বক্তা। তাহলে বক্তা আই পার্সোনাল প্রোনাউনটা দিয়ে শুরু করেছেন, নিজেকে দিয়ে শুরু করেছেন। আই কট, দ্য পোয়েট হ্যাজ নট মেনশন এনিবডি এলস ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। দ্য পোয়েট হি হিমসেলফ ইজ দ্য স্পিকার and the first sentence begins with a simple personal pronoun, I caught here means saw, আমি দেখেছিলাম। I witnessed, I saw, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? I saw this morning's minion, একদম সেদিন সকালে দেখলাম morning minion। My dear friends, এই মর্নিং মিনিয়ন, এই যে লেটারটা, ইংরেজি লেটারটা বারবার চলে এসেছে, এটাকে বলা হচ্ছে অ্যালিটারেশন। দ্য পোয়েট হ্যাজ ফোকাসড অর হ্যাজ ইউজড ইন দি ওপেনিং লাইন alliteration, this type of figure of speech. I caught this morning's minion, morning's minion। কবি বলছেন একদম সকাল বেলাতে, মিনিয়ন মানে হচ্ছে ফেভারিট, একদম সকালে আমি কি দেখেছিলাম? কিংডম অফ ডেলাইটস। কিংডম মানে এখানে রাজ্য বলছে। আগেকার দিনে যখন রাজারা কি করতো, যখন তারা শাসন করতো, তাদের নিজের রাজ্য ছিল, হ্যাঁ, উইথ এর এরিয়া দে হ্যাড রুলড অ্যান্ড ইট ওয়াজ রুলড বাই কিং, ইট ওয়াজ কিংডম। বলছে দিবালোকের রাজপুতকে দেখলাম। তো দিবালোকের রাজপুতটা কে ছিল? ওই বাজ পাখিরা ছিল। মানে হিয়ার ইউ ফাইন্ড দ্য কম্পারিজন বিটুইন দ্য টু লিভিং থিংস। এখানে দেখা যাচ্ছে দুজনের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে রাজপুত আর একটা হচ্ছে কি, সেই বাজ পাখিটা। হক মিনস বাজ পাখি। কেস্ট্রেল, ফ্যালকন, উইন্ডাওয়ার। I caught this morning's minion, Dauphin, kingdom of delight. Dauphin কে ছিল? Dauphin was the eldest son of the king of France. ফ্রান্সের রাজার বড় ছেলে, সে ডাফিন রাজপুত্রর সাথে এই বাজ পাখির তুলনা করা হয়েছে। কবি বলছেন একদম সকালে আমি দেখলাম, সকালের সব থেকে দিবালোকের প্রিয় সেই বাজ পাখিটাকে। প্রথমে একটা বর্ণনা দিয়েছে, উইথ এ নাইস ডেসক্রিপশনস অফ নেচার দ্য পোয়েম হ্যাজ বিগান। একটা সুন্দর প্রকৃতির বর্ণনা দিয়ে সে মানে এই কবিতাটা, সনেটটা শুরু হয়েছে, এবং এটা ফিজিক্যাল বিউটিও তুলে ধরা হচ্ছে। দ্য I can say with this artistic or with this pen of art
আই মিনস উইথ দিস আর্টিস্টিক টেকনিক। কবি একদিকে কিন্তু আর্টিস্ট, শিল্পীরা কি করে তারা মূর্তি তৈরি করে বা আঁকাআঁকি করে, কিন্তু কবি এখানে সে কোনো কলম পেন ব্যবহার করছে না। কবি তার ভাষার মধ্য দিয়ে, অর্থাৎ তার ওয়ার্ডের মধ্য দিয়ে, শব্দের মধ্য দিয়ে তিনি শিল্পী সুলভ কাজ করছেন। I caught this morning's minion kingdom of daylight doffing. কবি বলছেন একদিন সকাল সকালে আমি দেখলাম একটা বাজ পাখিকে। সেই বাজ পাখিটা হচ্ছে দিবালোকের প্রিয়। মিনিয়ন মানে হচ্ছে ফেভারিট, ডার্লিং, দিবালোকের প্রিয়। সেই বাজ পাখিটাকে দেখলাম, দিবালোকের প্রিয় বাজ পাখিটাকে বা দিনের প্রিয় বাজ পাখি, ডেলাইট ডফিন। ডাফিন বলছে রাজপুত্রের সঙ্গে এই বাজ পাখিটার তুলনা করা হয়েছে। আই ক্যান সে একজন প্রিন্স, একজন রাজকুমারের কী ধরনের কোয়ালিটি থাকে, একজন রাজকুমার কেমন হয়। হাউ এ প্রিন্স ইজ, প্রিন্স কি হয়, এ প্রিন্স বি মার্সিফুল, ফেথফুল, হিউম্যানি, আপরাইট, রিলিজিয়াস, ব্রেভারি, স্কিল, এতগুলো কোয়ালিটি একজন রাজপুত্রের মধ্যে থাকা দরকার আছে। কবি বলছেন একজন প্রিন্সের মধ্যে যেমন এতগুলো কোয়ালিটি থাকে, তেমনি এই বাজ পাখিটার মধ্যেও কিন্তু এই কোয়ালিটিটা রয়েছে। আসলে হচ্ছে কি, তিনি বাজ পাখিটার মধ্য দিয়ে তিনি ঈশ্বরকে অনুসন্ধান করছেন। হি সার্চেস জেসাস ক্রাইস্ট থ্রু দি ইমেজ অফ দ্য বার্ড ফ্যালকন। ডেলাইট ডফিন ড্যাপল ডন ড্রন ফ্যালকন ইন হিজ রাইডিং। ড্যাপল ডন ডল ফ্যালকন, ড্যাপল ডন ড্রন ফ্যালকন, ডন ড্রন আবার ডিডি লেটারের বারবার ব্যবহার হয়েছে, মানে এখানেও অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে। ড্যাপল ডন, এখানে ডন করা হয়েছে মানে বি অ্যাট্রাক্টিভ। রং বেরঙের আলো দেখে, অর্থাৎ এই দিবালোকের মানে দিনের আলো দেখে ওই বাজ পাখিটা আকর্ষিত হয়ে নিজের বাসা ছেড়ে সে বাইরে বেরিয়ে এলো এবং আকাশে সে ঘোরাঘুরি করতে লাগলো মনের আনন্দে। দ্য বার্ড ওয়াজ ক্যাপটিভেটেড উইথ দি সানলাইট, with the holy sunlight, with the rays of the sun in the early morning. And that is why he left the nest and flew at his own sweetly in the sky. Falcon in his riding, of the rolling level underneath him steady air and striding high there. অফ দ্য রোলিং লেভেল, আকাশ গগন, অর্থাৎ কি করে আকাশে বাতাস দেয়। একজন রাজকুমার, কবি বলছেন অফ দ্য রোলিং লেভেল আন্ডারনিথ হিম স্টিডি এরিয়া, যেখানে তিনি ঘুরপাক খাচ্ছেন, উপরে ডিগবাজি দিচ্ছেন সেই বাজ পাখিটা, তার নিচের হাওয়াটাকে কিন্তু স্থির রয়েছে। হাওয়া তাকে কোনো ডিস্টার্ব করেনি। মনে হচ্ছে রাজকুমার যেমন তার প্রজাদের অর্ডার করে আদেশ দেয়, তেমনি মনে হচ্ছে বাজ পাখিটা সেরকম বাতাসটাকে তিনি অর্ডার দিচ্ছেন এবং বাতাস তার নির্দেশ মতোই কাজ করছে। স্টিডি এয়ার অ্যান্ড স্ট্রাইডিং হাই দিয়ার, অনেক উপরে সে উঠে চলেছে। হাউ হি রাং আপন দি রেইন অফ এ হুইম্পলিং উইং, হাউ হি রাং আপন দি রেইন, বলছি কত দূরে না ও উঠে যাচ্ছে। সে পাক খেতে খেতে কত দূরে উঠে চলে যাচ্ছে। হুইম্পলিং উইং ইন হিজ এক্সটেসি, মনের আনন্দে। এখানে ইমোশনাল ওয়ার্ড কিছু ব্যবহার করেছেন কবি। এই যে এক্সটেসি, দিস ইজ অ্যান ইমোশনাল ওয়ার্ড দ্য পোয়েট হ্যাজ ইউজড ইন দিস পোয়েম। এই পাওয়ারটাকে দেখানোর জন্য, টু ইন্ডিকেট দ্য পাওয়ার অফ দ্য বার্ড, there are some emotional words have been used in this sonnet. এই সনেটের অক্টেভ পার্টে কিন্তু এটা তিনি ব্যবহার করেছেন। রেইন অফ এ হুইম্পলিং উইং ইন হিজ এক্সটেসি, আই দিন অফ আ ফোর্থ অন সুইং। এই যে হুইম্পলিং উইং এই ফ্রেজটার আসলে মানেটা কি? হুইম্পলিং উইং বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? কবি যে সকল ওয়ার্ডগুলো তিনি ব্যবহার করেছেন, কিছু কিছু অ্যাডজেক্টিভ এই কবিতার মানে সনেটের মধ্যে দিয়ে আছে, যেগুলো কিন্তু ফিজিক্যাল বিউটি দেখাতে ব্যবহার হয়েছে।
তাহলে পাখিটা কি করছে, পাখিটা অনেক দূরে উড়ে চলেছে এবং সেখানে ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, কিন্তু তার নিচের বাতাসটা কিন্তু স্থির রয়েছে, মনে হচ্ছে সে বাতাসকে বশীভূত করে ফেলেছে বা বাতাস তার নির্দেশ মতোই কাজ করছে। And striding high there, the falcon walks with huge steps high there in the sky. দেখা যাচ্ছে কি সেই ফ্যালকনটা, বাজ পাখিটা অনেক দূরে উড়ে চলেছে এবং নিজের মনের আনন্দে, এক্সট্রেসি মানে হি ওয়াজ, দ্য বার্ড ওয়াজ এক্সাইটেড, তার মধ্যে এত এনার্জি ছিল, সে কিন্তু পিছনের দিকে তাকায়নি বা নিচের দিকে তাকায়নি, সে কিন্তু খালি উপরের দিকে উড়ে চলেছে। In his ecstasy I then off forth on swing, সে ডানা ঝাপটা দিচ্ছে, as a cattle heel sweeps smooth on a bow bend। এরপরে কবি এখানে বলছেন মানে তার এই যে গতিবেগটা, মানে তার এই যে ঘোরাফেরাটা আকাশের মধ্যে, সেটাকে আরেকজনের সঙ্গে আইস স্কেটারের সঙ্গে তুলনা করেছে। একজন আইস স্কেটার যখন স্কেটিং করে আইসের উপরে, সে কত মানে সাবধানতা অবলম্বন করে সে স্কেটিং করে, ব্যালেন্স রক্ষা করে, তেমনি পাখিটা নিজের ব্যালেন্স রক্ষা করে কিন্তু অনেক দূরে উড়ে চলছে আর উপরে যাই ডিগবাজি খাচ্ছে। As the cattle's heel sweeps smooth on a bow bend, the hall and gliding, the hall and gliding. The hall and gliding, the hall and gliding, halls means onward thrust and gliding means smooth movement। তার এই যে মুভমেন্টটা খুব স্মুথ, এটাকে কবি তার মুভমেন্টটাকে দেখানোর জন্য, টু শো দ্য মুভমেন্ট অফ দ্য বার্ড, দিস অ্যাডজেক্টিভ হ্যাভ বিন ইউজড ইন দিস সনেট ইন অক্টেভ পার্ট। এই অক্টেভ পার্টে এইটা ব্যবহার করা হয়েছে। রিবিউকড, এরপরে আছে রিবিউকড দ্য বিগ উইন্ড, মাই হার্ট ইজ হাইডিং। এখানে মাই হার্ট ইজ হাইডিং, এটা নিয়ে একটা মানে মাই হার্ট ইজ হাইডিং, কবি বলছেন এই হার্ট ইজ হাইডিং কথাটা যেটা বোঝাতে চেয়েছে, এখানে বোঝাতে চেয়েছে যে কবি সেন্ট বেনোস চার্চে রয়েছেন বা কোনো গোপন প্লেসের থেকে তিনি তার ওই মুভমেন্টটা তিনি লক্ষ্য করছেন। মাই হার্ট ইজ হাইডিং স্টার ফর এ বার্ড দি অ্যাচিভ অফ দি মাস্টারি অফ দ্য থিম। তার এই মানে রাজকীয় ঠাটবারটা, রাজার মতো সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এই রাজকীয় ঠাটবারটা দেখে তিনি ওই পাখির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এটাই হচ্ছে অক্টেভ পার্টটা। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড। The sixth part will be discussed later on. Thank you. God bless all of you.